পৃথিবী গোল। গোলাকার এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। ভিন্ন তাদের অভিমত এবং এক একজন এক এক গুণে অধিকারী। তাদের মধ্যে বিশেষ এক গুণের অধিকারী আজম। বিশেষ বলার কারণ বিশেষ একটা গুণ, আর সেই গুণটি হলো তার সকল চিন্তাভাবনার সূচনা হয় ওয়াশরুমে গেলে। সকল চিন্তার সুফল মেলে আবার ওই ওয়াশরুমেই। কেন এমন হয় সে জানে না, তবে খেয়াল করেছে নরম গদিতে বসে চিন্তা করে যেসব সমাধান খুঁজে পায় না, অকারণে ওয়াশরুমের কমোডে বসে চিন্তা করলে দ্রুতই সমাধান পেয়ে যায়। এজন্য সে ভাবে এটা তার মনের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত একটা গুণ, যে গুণের কথা কাউকে বলেনি। বললে নজর লাগতে পারে এবং গুণের প্রভাব ধীরে ধীরে কমতে পারে, যেটা সে কখনোই চায় না। এর চেয়ে গোপন জিনিস গোপনই থাকুক। তবে শাহরিয়ার ভাইকে কিছু না বললে তার খুব অস্থির অস্থির লাগে, বুকটা কেমন আনচান করে। সে ভেবেছে যেদিন ভাইয়ের মন ভালো থাকবে সে কথাটা ভাইকে বলবে, আবদার করবে, দুশ্চিন্তা করার জন্য হলেও তাকে যেন একটা স্পেশাল ওয়াশরুম বানিয়ে দেয়, যেখানে টিভি, এসি, বেড সব কিছুর ব্যবস্থা থাকবে। আর সে যখনই চিন্তায় পড়বে সেখানে শুয়ে বসে ভাববে, আর ভাবলেই সকল সমস্যার সমাধান হাতের মুঠোয় পেয়ে যাবে। সমাধান পেয়ে ভাই ভীষণ খুশি হবে, ভাইয়ের খুশিতে সেও খুশি। এসব ভেবে সে মনে মনে হাসল, কিন্তু হাসিটা ঠিকঠাকভাবে ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই মাড়িতে ব্যথা পেল। গতকাল থেকে মাড়ির ব্যথায় তার অবস্থা খারাপ। এই লজ্জার কথার কাকে বলবে সে? ভাবলে তো নিজেরই হাসি পায়, কারণ এই বয়সে এসে তার নতুন করে দাঁত উঠছে। এই দাঁতের নাম আবার আক্কেল দাঁত। কোন বেয়াক্কেল এই দাঁতের নাম আক্কেল রেখেছে তার জানতে ইচ্ছে করছে। সেই বেয়াক্কেল লোকটা কি বেঁচে আছে আদৌ? যদি থাকে তাহলে সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, বেয়াক্কেল একটা জিনিসে কোন বিবেকে আক্কেল নাম দিলেন কাকা? দিলেন তো দিলেন, ভাইবা নামটা দিতে পারলেন না। আর পারলেন না তুই আকামের দায়িত্ব আপনারে নিতে কইছে কেডায়? কিন্তু সেই লোককে কি করে খুঁজে পাবে? তার ব্যথাটা আগে কমুক, তারপর সেই লোককেই খুঁজতে বের হবে সে। মনে মনে এসব ভেবে সে আশেপাশে তাকিয়ে কোথায় কি আছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বড়সড় ঝকঝকে তকতকে ওয়াশরুম। আসলে মানুষের এত এত টাকা থাকলে যা হয়, নয়তো কে আবার হাগার জায়গায় এত টাকা খরচ করে? যতই টাকা খরচ করুক ফেলে যায় তো ওই দুর্গন্ধযুক্ত মাল মশলা। ভাগ্যিস শাহরিয়ার ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল, নয়তো এত দামি ওয়াশরুমে হাগার শখ অপূর্ণই থেকে যেত। অবশ্য এজন্য ভাইকে একদিন ট্রিট দিলে মন্দ হয় না। ভাই জিজ্ঞাসা করলে বলবে, হাগার ট্রিট। আর এই বিশেষ ট্রিট এর আগে কেউ কাউকে দিয়েছে কিনা জানে না, তবে সে দেবে। বাংলার ইতিহাসে এই ট্রিট দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবে। পরের প্রজন্ম আগ্রহ নিয়ে জানতে চাইবে এই অদ্ভুত ট্রিটের আবিষ্কারককে। তখন অভিভাবকরা গর্ব করে বলবে, আমাদের গর্বিত দেশের গর্বিত এক সন্তান আজম আলী সৈকত। এদিকে ঘড়ির কাঁটা যে টিকটক করে এগিয়ে চলেছে সেদিকে কোনো হুঁশ নেই তার। সে এখনও ভাবনায় মশগুল, অথচ তার অনুপস্থিতিতে কেউ যে নিজের প্ল্যান সাকসেস করতে উঠে পড়ে লেগেছে সেটা হয়তো ঘূর্ণাক্ষরেও টের পাচ্ছে না বেচারা। মোদ্দা কথা, সায়ন যদি জানে তাহলে তার কি করবে কে জানে, কারণ সায়ন কিছুক্ষণ আগে এক 5 তারকা রেস্টুরেন্টে খেতে পাঠিয়েছে তাকে। আদেশ অনুযায়ী এসে চেয়ারে বসে খাবার অর্ডার করার পরপরই অনুভব করল এখনই ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। খাবার আসতে দেরি দেখে সে ওয়াশরুমে এসেছিল ব্যক্তিগত কাজ সারতে। আপাতত ইচ্ছে ছিল না ভাবনার জগতে বিচরণ করতে, কিন্তু অভ্যেসবশত ভাবনার জগতে ডুবে গেল। একের পর এক ভাবনা তার মস্তিষ্কে ঘুরতে লাগল। ব্যক্তিগত কাজ সারতে বসে হঠাৎ তার স্মরণ হলো এই মুহূর্তে ওয়াশরুমে আসাটা ঠিক হয়নি। এলেও এতক্ষণ বসে সময় কাটানোর মানেই হয় না, কারণ সায়ন তাকে কড়া আদেশ করেছে ছায়াসঙ্গী হয়ে থাকতে। কিন্তু সেটা না করে সে ওয়াশরুমে এসে বসে আছে।
একথা স্মরণ করে সে দ্রুত কাজ সারতে গিয়ে দেখল পানি নেই। যা, এবার কি হবে? তাড়াহুড়োর সময় আজাইরা ভুল কাজগুলো হয় কেন কে জানে। সে কার থেকে যেন শুনেছিল বাইরের অনেক দেশেই ওয়াশরুমে পানি থাকে না, তখন টিস্যুই একমাত্র ভরসা। এইটা কোনো কথা? এই জন্যই 5 তারকা ফারকা রেস্টুরেন্টে ভালো লাগে না তার। যত বড় নামি দামি জায়গা সেখানেই নিত্য নতুন ঝামেলা। এর চেয়ে সাধারণ ল্যাট্রিনগুলোই ভালো, বদনা ভরে নিয়ে যাওয়া যায়। কাজ সম্পূর্ণ না হওয়া অবধি সেই পানি যক্ষের ধনের মতো আগলে চোখের সামনে রাখা যায়। কিন্তু শহরে তো ল্যাট্রিন বললেও মানুষজন হাসে। অথচ এই পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় আছে? শহর যতই এগিয়ে থাকুক, কিছু কিছু ক্ষেত্রে গ্রামই ভালো। এখন সে কার কাছে পানি চাইবে? কাকে বলবে এই বিপদের কথা? গ্রাম হলে তো এতক্ষণে চেঁচিয়ে বলা যেত, এই কলপারে কে আছিস রে, এক বদনা পানি দিয়ে যাত। কিন্তু এখানে তো সেই উপায়ও নেই। হ্যাঁ, টিস্যু আছে, কিন্তু এই কাজটা করেনি কখনো। জীবনে ভাবিনি এ কাজ করা লাগবে। সে আরেকবার চেক করে দেখল পানি এসেছে কিনা। না, আসেনি। কতক্ষণ এভাবে বসে থাকবে? এই মুহূর্তে কাকে গালি দেবে বুঝে উঠতে পারল না আজম। তবে তার ভাগ্য সুপ্রসন্ন বোধ হয়। হঠাৎই পানি এলো। সে খুশিতে ডগমগ হয়ে কাজ সেরে বের হতে গিয়ে দেখল বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করা। এ কাজ কে করল? কার লুকোচুরি খেলার ইচ্ছে জাগল? সে কতক্ষণ দরজার হাতল ধরে টানাটানি করেও কোনো সমাধান আনতে পারল না। বাধ্য হয়ে দরজা থাবা দিয়ে ডাকল, কিন্তু কেউ সাড়া দিল না, খুললও না। খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে এসেছে, তাও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। একথা স্মরণ হতেই তার বুক ধড়ফড় করতে লাগল। দ্রুত পকেট থেকে ফোন বের করে একের পর এক কল করতে থাকলো সায়নকে। কিন্তু সায়নের কোনো খোঁজ নাই। সে পুনরায় কমোডের ঢাকনা নামিয়ে চেপে বসল। তারপর ফোনটা নিয়ে দ্রুত গতিতে টাইপ করে সায়নকে ঘটনা জানালো। কিন্তু সায়ন মেসেজ সিন করছে না, কলও ধরছে না। কিছুক্ষণ আগেই তো কথা হলো, এই সময়টুকুর মধ্যে কোথায় গেল সে? গেল তো গেল, ফোনটা কোথায় রেখেছে? এখন কি হবে? এখান থেকে কিভাবে বের হবে? একথা ভাবতে ভাবতে তার কালো ঘাম ছুটে গেল। সে দরদর করে ঘামতে ঘামতে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। শীতল খেতে খেতে এদিক ওদিকে তাকাতে তাকাতে তার নজর বিঁধল সামনের একটা টেবিলে। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে। তবে একটা খাবারও স্পর্শ করছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে ছেলেটাও হঠাৎ মুখ উঁচিয়ে চোখ তুলে তাকালো। আচমকা চার চোখের চোখাচোখিও হয়ে গেল এবং তার চোখ দেখে শীতল আচমকাই বিষম খেল। কাশতে কাশতে আরেকবার দেখল সামনে বসা সুদর্শন ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখল নাকি? কি আশ্চর্য! বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে? কই, কখনো দেখেনি তো সে। তবে অদ্ভুত রকমের সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি আর বিদেশির মিশেলে তৈরি। তাকে তাকাতে দেখে ছেলেটা কি মনে করে যেন শীতলদের টেবিলের কাছে এলো। কাছে এগিয়ে আসায় শীতলও শিওর হলো ছেলেটার চোখ জোড়া সত্যি সত্যিই নীল। তবে সন্দেহ থেকে গেল লেন্স লাগানো নাকি আসল তা নিয়ে। নিজের ভাবনা ছেড়ে শীতল এবার ভ্রুকুচকে একবার বোনের দিকে তাকালো তো একবার জুবায়েরের দিকে। তারাও প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। তখন ছেলেটা হ্যান্ডশেক করতে জুবায়েরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হ্যালো, আই অ্যাম ইয়াসির খান। তার হাত বাড়ানো দেখে জুবায়ের উঠে দাঁড়িয়ে নিজেও ঠোঁটে হাসি ফুটিয়ে ছোট করে উত্তর করল, জুবায়ের, ক্যান আই জয়েন ইউ গাইস? একথা শুনে জুবায়ের একবার স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ মাথা নিচু করে খেতে ব্যস্ত। সে মূলত বুঝাতে চাচ্ছে মানুষটার স্বর্ণ কিংবা শীতলের চেনা কিনা। তবে স্বর্ণ শীতলের মুখ দেখে মনে হচ্ছে না তারা তাকে চেনে।
আর তার খুঁতখুঁতে মন অচেনা কাউকে সঙ্গে নিতে সায় দিচ্ছে না। তবে তার মুখ দেখে ইয়াসির যেন বুঝল মনের ভাবনা। সে মলিন হেসে বলল, আজ আমার মায়ের জন্মদিন। কাউকে নিয়ে যে জন্মদিন পালন করব সেই আপনজনও আমার নেই। আমি একজন ট্যুরিস্ট, কিছুদিনের জন্য এসেছি মাত্র। তাই বলছিলাম কি যে। সে কথা শেষ করে শীতলের দিকে তাকিয়ে মলিন হাসল। শীতলের খুব মায়া লাগল। জুবায়ের কিংবা স্বর্ণের আশায় না থেকে সে বলল, সমস্যা নেই ভাইয়া, আসুন আমরা একসাথেই ডিনার সারি। সত্যি? হ্যাঁ, সত্যি। শীতলের কথা ইয়াসির ওয়েটারকে ডেকে তার অর্ডারকৃত খাবারগুলো শীতলদের টেবিলে দিতে বলল। এত বারণ করেও শুনল না। স্বর্ণ এখনও একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি। তখনই স্বর্ণের ফোনে সায়নের নাম্বার থেকে কল এলো। এতে স্বর্ণ একটু অবাকই হলো। তবে কল কেটে যাওয়ার আগেই কল রিসিভ করতেই সায়ন বলল, এখনও কি রেস্টুরেন্টেই আছিস? হুম। তুমি কি করে? আজও ওয়াশরুমে আটকে গেছে, গিয়ে দেখ। মানে? গিয়ে দেখ, হারামজাদা বেঁচে আছে নাকি পটল তুলেছে। আজম ভাই চট্টগ্রামে? হুম। তোরা যে রেস্টুরেন্টে আছিস সেখানকার ওয়াশরুমে। এ কথা শুনে স্বর্ণ কল কেটে উঠে দাঁড়িয়ে জুবায়েরকে বলল, আমি না ফেরা অবধি এক পাও নড়বেন না। আশা করি স্মরণ করিয়ে দিতে হবে না, আমরা এখন আপনার দায়িত্বে। হঠাৎ কঠিন সুরে বলা কঠিন কথায় জুবায়ের প্রচণ্ড অবাক হলো। তবে অবাকের ভাবটুকু বুঝতে না দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। এ কথা বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। তার যাওয়ার দিকে একবার তাকিয়ে ইয়াসির মলিন সুরে বলল, আমার উপস্থিতি বোধহয় আপুটা পছন্দ করছে না। আমি না হয় উঠে। এ কথা শুনে শীতল হড়বড় করে বলল, না না, আপনি ভুল বুঝছেন। আসলে আমার আপু কম কথা বলে, তাই আর কি। ও, তবে আপুটা রাগী হলেও আপুর ছোট বোন খুব মিশুকে দেখি। হুম। একটা কথা বলি ভাইয়া, চোখ নিয়ে বুঝি? শীতল এবার বিস্ময় নিয়ে তাকাতেই ইয়াসির হো হো করে হেসে উঠল। শীতল আরেক দফা অবাক হলো ইয়াসিরের গেজদার দেখে। মনে মনে একটু আফসোসও হলো, তার বিশুদ্ধ পুরুষটা এভাবে হাসে না কেন? তবে এই পুরুষটার হাসি দেখে মনে হচ্ছে খুব ভালো একজন মানুষ সে। যে প্রাণখোলাভাবে হাসতে পারে তার মনে কি নোংরা থাকতে পারে? একথা ভেবে সে নিজেই হেসে আগ্রহ নিয়ে বলল, তার মানে আপনার চোখ কি সত্যি সত্যিই নীল? হুম, খুবই সুন্দর। কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি বাঙালি না। তবুও এত ভালো বাংলা বলতে পারছেন কিভাবে? আসলে বাংলাদেশে জন্ম হলেও বড় হয়েছি সুইডেনে। বাবা বাঙালি ছিল বিধায় বাংলার প্রতি আগ্রহ জন্মেছিল। তারপর একটু একটু করে শেখা। এখানে মাঝে মাঝে আসি কাজের ক্ষেত্রে। ও, বলাই তো হলো না, আমি পেশায় একজন সায়েন্টিস্ট। বলেন কি? আমার ভাইয়াও তো নামকরা সায়েন্টিস্ট। তাই নাকি? তা আপনার ভাইয়ের নামটা কি জানতে পারি? অবশ্যই। ভাইয়ার নাম সোয়াইব শুদ্ধ। শুদ্ধ? উম, না, এই নামে কাউকে চিনি বলে তো মনে করতে পারছি না। তবে কর্ম যখন এক, চিনে নিতে আর কতক্ষণ। হুম। তাদের এসব আলাপ জুবায়ের কেন জানি পছন্দ করছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সামনে বসা সুদর্শন পুরুষটাকে। তখন কিছু মনে না হলেও এখন কেন জানি খটকা লাগছে। তাকে ঘন ঘন তাকাতে দেখেও ইয়াসির কোনো পাত্তা দিল না। নিজের হাতে শীতলের প্লেটে এটা ওটা তুলে দিতে দিতে গল্পে ডুবে রইল। এদিকে স্বর্ণ আসছে না দেখে কিছু বলতে গেলে ফোনে রিংটোন বেজে উঠল। জরুরি কল দেখে উঠে দাঁড়িয়ে একটু দূরে গেল কথা বলতে। তবে তার দৃষ্টি রইল শীতল আর ইয়াসিরের দিকেই। তাকে যেতে দেখে ইয়াসির এবার মুগ্ধ নয়নে তাকালো আপন মনে মাথা নিচু করে খেতে থাকা শীতলের দিকে। ছবিতে যেমন দেখেছিল তার থেকেও সুন্দরী এই মেয়ে। এমন একটা জলজ্যান্ত পুতুল নিজের কাছে থাকলে মন্দ হয় না। তবে পুতুলটাকে নিতে যে কাঠখড় পোড়াতে হবে তা বলার অপেক্ষা রাখে না।
তবুও কষ্ট করে যদি এমন একটা প্রাপ্তি পাওয়া যায় তাহলে সেই কষ্ট করতে সে প্রস্তুত। এখন কথা হচ্ছে আজই তুলবে নাকি পুতুলটাকে। কথা ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে সে তাকালো অদূরে টেবিলে থাকা তার লোকেদের দিকে। সামান্য একটা ইশারায় মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ। যারা খেতে এসেছিল তারা বিরক্তিসূচক শব্দ করে নানান কথাবার্তা বলতে লাগল। এদিকে তখনও আকাশ ফাটিয়ে মেঘ গর্জন করছে। বৃষ্টির তীব্রতা যেন দ্বিগুণ বেড়েছে। অন্ধকারে ভীতু শীতল হাতের চামচ রেখে ইয়াসিরের উদ্দেশ্যে বলল, ভাইয়া আছেন আপনি? ফোন থাকলে লাইট অন করেন প্লিজ। এত অন্ধকার আমার একদমই ভালো লাগে না। কেন নয় সোনা? কি? কথা বলতে না বলতেই শীতল তার কাঁধের কাছে নরম কিছুর স্পর্শ পেল। এরপর সূচ ফুটানোর মতো কিছু অনুভব হতেই সে নড়ে চড়ে উঠতেই ইয়াসির শক্ত করে তার মুখ চেপে ধরল। শীতল গোঙানোরও সময় পেল না, তার আগেই নাকে রুমাল চেপে ধরতেই সে সেন্স হারালো। ততক্ষণে ইয়াসিরের লোকেরা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে জুবায়েরকেও সেন্সলেস করে ফেলেছে। খেতে আসা অন্যান্য লোকেরা যারা ফোনে লাইট অন করতে গেছে তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। খানিকক্ষণ পরই বিদ্যুৎ এলে ততক্ষণে কালো পোশাকধারী লোকজনে ভরে গেছে রেস্টুরেন্ট। এরা কারা? কেন এসেছে? এই নিয়ে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে লোকগুলো কাউকে কিছুই বলল না। হঠাৎ এসে হঠাৎ করে চলেও গেল। তবে কেউ খেয়াল করল না এতগুলো লোকের মাঝে একটা মেয়েকে সেন্সলেস করে তুলে নিয়েছে। সেই মেয়েটার কেউ নয়, চৌধুরী নিবাসের সবচেয়ে চঞ্চল প্রাণ, চৌধুরীদের চোখের মণি আর সোয়াইব শুদ্ধর প্রাণ ভোমরা। ইয়াসির শীতলকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসতেই সেখানে পরপর দুটো আর্মির গাড়ি এসে থামল। ধপধপ করে শব্দ তুলে একে একে নেমে দ্রুত ছুটল রেস্টুরেন্টের ভেতরে। আর্মির গাড়ি দেখে পোশাকধারী লোকগুলো ততক্ষণে ভাগ ভাগ হয়ে আড়ালে চলে গেছে। ওরা আর্মিদের ওপর খেয়াল রেখে ইয়াসিরকে বলল গাড়ি টান দিতে, কারণ জুবায়ের খেতে বসে ইয়াসিরকে সন্দেহ করেছিল এবং নিখুঁতভাবে সে কাউকে ইনফর্ম করায় আর্মিরা এখন এখানে এসে হাজির। বেচারা জুবায়ের সব চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না শীতলকে। ইয়াসির ওর গাড়ির ড্রাইভারকে গাড়ি টান দিতে বলে শীতলকে নিয়ে পেছনের সিটে আরাম করে বসল। ইস, মেয়েটা এত সফট কেন? কোলে তুলে মনে হচ্ছে মাখন। উরুর উপর থাকা অবচেতন শীতলের আপাদমস্তক পরখ করে ইয়াসির হাসল। পুরাই পুতুল একটা। দেখে মনে হচ্ছে সে সদ্য যৌবনে পা রেখেছে, অর্থাৎ মেয়েটাকে বন্দিনী করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। যদি ওর ভাইগুলো একটু ঝামেলা করতে পারে ওসব সামলে নেওয়া যাবে। কথা ভাবতে ভাবতে ইয়াসির শীতলকে বুকের সাথে চেপে ধরে নাক ডুবালো গলায়। জোরে শ্বাস টেনে পরপর একইভাবে শ্বাস টানতে লাগলো। কি যেন মিষ্টি একটা সুগন্ধ মেয়েটার গায়ে। সে এবার শীতলের ঠোঁটটা আঙুল দিয়ে স্লাইড করে বলল, আরও কিছুদিন মায়ের কোলে থাকার সময় দিতাম তোমাকে সোনা। আমি ভেবেছিলাম আমার মতো জানোয়ারের কাছে আরও কদিন পর এসো, কারণ মানুষ যেমন ফুল ভালোবাসে আমিও তেমনভাবে নারীদেহ পছন্দ করি। কোনো মেয়ে শরীর পেলে আমার মাথা টাথা ঠিক থাকে না। এজন্যই ভেবেছিলাম সদ্য যৌবনা পরিপূর্ণ যৌবনবতী হলে আমার কাছে আনতে। কেন জানো? কারণ এখন তুমি এবং তোমার সুন্দরী শরীরটা বড্ড নাজুক, বড্ড তুলতুলে। ধরতেও ভয় লাগছে। না জানি কত ব্যথা ট্যাথা পাও। ভয় নেই, আমি তোমাকে খুব যত্ন করব, খুব আদরে রাখব। সেন্স ফিরে একদম জোরাজুরি করবে না, ভদ্র মেয়ে হয়ে থাকবে। এভাবে তুলেছি বলে খবরদার কান্নাকাটি করার চিন্তাও করবে না। কেন করবে বলো তো? আমি কিন্তু ইচ্ছে করে সব করছি না, মোটেও না। বরং তোমার ভাইরাই আমাকে এসব করতে বাধ্য করেছে। জানো, গতদিন আমার কোটি কোটি টাকার মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সায়ন যা করেছে করেছে, কিন্তু শুদ্ধ যা শুরু করেছে সে, এরপর তোমাকে ছাড়ি কিভাবে বলো?
শুধু শুদ্ধকে জব্দ করতে আমি আমার অগ্নিকন্যাকে চিনেও চিনলাম না, হাতের কাছে পেয়েও ছুলাম না। ভাবতে পারছো তোমার প্রতি কতটা আসক্ত আমি? এইটুকু বলে থামল সে। তারপর শীতলের শুকনো ঠোঁটে চুমুইকে বলল, এই পাখি, চোখ খোলো, কবুল বলতে হবে তো, নাকি বিয়ে টিয়ে ছাড়াই আমার মহলের রানী হবে? এদিকে কিছুক্ষণের মধ্যেই শীতলের কিডন্যাপের কথা শুদ্ধর কানেও পৌঁছে গেল। ল্যাব থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে কেবলই খেতে বসেছে সে। প্রচণ্ড ক্ষুধা লাগলেও খাওয়া হলো না তার, গলা দিয়ে কিছুই নামবে না। তাকে এভাবে উঠতে দেখে সিতারা বারবার জিজ্ঞাসা করলেও কিছুই বলল না। বেসিনে দ্রুত হাত ধুয়ে উঠতেই জরুরি কলটা এলো তার ফোনে। বাড়ির কাউকে আপাতত কিছু না বলে নিঃশব্দে এগিয়ে গেল দোতলার দিকে। ফোনের অপর পাশের ব্যক্তি কিছু বলছে আর শুদ্ধ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চুপ করে শুনছে। কিছুক্ষণ পর কল কাটতেই শাহাদাত চৌধুরীর কল ঢুকলো তার ফোনে। এই মুহূর্তে কল ধরার ইচ্ছে না থাকলেও কলটা রিসিভ করতেই শাহাদাত চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে বললেন, শুদ্ধ, আব্বা শীতলকে। শুদ্ধ কথা বলছে না, তবে হাত মুঠো করে থমথমে মুখে তাকিয়ে আছে মেঝের দিকে। শুদ্ধকে কথা বলতে না দেখে শাহাদাত চৌধুরী পুনরায় বললেন, কি করব এখন? গাড়ির নাম্বার কিংবা ফোন নাম্বার কিছুই তো জানি না। আমি চট্টগ্রাম থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছি। আমার মাথা কাজ করছে না বাবা, কি করব বুঝতে পারছি না। এখান থেকে কেক অর্ডার করে দিচ্ছি, মেয়ে কিডন্যাপ হওয়ার খুশিতে সেলিব্রেট করুন। এছাড়া আপাতত কিছুই করার আছে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন শাহাদাত চৌধুরী। কপালের ঘামটুকু মুছে তিনি নিজেকে ধাতস্থ করে বললেন, এখন কি রাগ দেখানোর সময় বাবা? সময় না? ও, তাহলে আপনি বরং ঠিক করে দেন কখন রাগ দেখাবো। বাবারে, আমার মেয়েটাকে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? রক্ষা করতে পারবেনই না যখন, তখন নিয়ে গেলেন কেন? আমি বলেছিলাম নিয়ে যেতে। শুদ্ধর শান্ত কণ্ঠে ধারালো কথা শুনে শাহাদাত চৌধুরী কথার খেই হারিয়ে ফেললেন। বুঝলেন এই ছেলেকে আপাতত থামানো যাবে না। ছেলেটা প্রচণ্ড রেগে আছে, তাকে ঘাটালে আরও বেঁকে বসতে পারে। তাকে শান্ত করতে হবে শীতলের কথা দিয়ে। তাই তিনি কিছু একটা ভেবে বললেন, ভুল করেছি, এবার কিছু একটা কর বাবা, আমি কথা দিচ্ছি। শীতলকে পেলে নিজে দাঁড়িয়ে থেকে আগে তোদের বিয়ে সম্পূর্ণ করব। এ কথা শুনে শুদ্ধর সারা শব্দ পাওয়া গেল না, তবে বেশ কিছুক্ষণ পর গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, তাই যেন হয়। এরপরে কল কেটে যে অবস্থায় ছিল সে অবস্থাতে বের হয়ে সায়নের পার্টি অফিসে গেল। গিয়ে দেখে সায়ন ফোন কানে ধরে গালাগাল করছে কাউকে। গালির ধরনার কথা শুনে বুঝল আজমকে। তাকে দেখেও সায়ন থামল না, সমানে বলে গেল, ওই মাদারচোদ, তোরে আমি রেস্টুরেন্টের ওয়েলকাম ড্রিঙ্কস গেলার জন্য পাঠিয়েছিলাম। তোরে বলছিলাম না সতর্ক থাকতে? বলছিলাম যে আমাদের পদে পদে বিপদ, ভুলেও কাউকে বিশ্বাস না করতে। এতবার বলার পরও তুই একই ভুল কেন করলি? শহরের চাকচিক্য দেখে মাথা ঠিক ছিল না? তোরে পাঠিয়েছিলাম ওসব সাউয়া দেখতে। ওই খানকির পোলা কই? এখন তোর কোন বাপে আমার বোনকে এনে দেবে? আমার বোনের যদি কিছু হয় তাহলে তোর পেছন দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস না ঢুকিয়েছি তো আমার নামও সায়ন না। আমিও দেখব কতটা লোড নিতে পারিস হারামজাদা। এ কথা বলে সায়ন কল কেটে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, ভাইয়া আছি না, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা তো হতেই হবে, তবে এবার ওই বাস্টারটাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। যদি না পারি আমার নামে কুকুর পুষো। এ কথা বলে শুদ্ধ সায়নকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তবে কোথায় গেল সায়ন জানে না। ভাই যে প্রচণ্ড ক্ষেপেছে বুঝতে বাকি নেই তার। মায়াও লাগলো ইয়াসিরের জন্য। ও বেচারা জানে তো ঠিক কার কলিজায় থাবা বসিয়েছে? জানে না বোধহয়। জানলি কি এমন দুঃসাহস দেখাতো? সে কিছু একটা ভাবল, তারপর শুদ্ধকে বলল,
আচ্ছা ভাই, ইয়াসিরকে পেলে কি করবি? আমি কিন্তু আগেই শালাকে ধরে পটাপট চুমু খাবো। শালার কলিজা আছে, নয়তো দ্বিতীয়বার এ কাজ করে কেমনে? যা করার করো, শুধু ওর আহত ডেড বডিটা আমাকে দিও। কি করবি? ওকে পেলে কয়েকটা ইঁদুরের আয়ু বেড়ে যাবে। ওকে ডান। কথা বলে সায়ন কল দিল রুবাবকে। কয়েকবার কল বেজে বেজে কেটে গেল। রুবাবের থেকে কিছু তথ্য পেয়ে সায়ন আজকেই আজমকে পাঠিয়েছিল শীতল স্বর্ণের খেয়াল রাখতে। ক্যাম্পে তারা সুরক্ষিত হলেও বাইরে একদমই না। আজমের কাজ ছিল যেভাবেই হোক তাদের সেফটি দেওয়া, এবং স্বর্ণ শীতলের বাইরে যাওয়ার কথাটা মেসেজে জুবায়েরই রুবাবকে জানিয়েছিল। জুবায়ের হচ্ছে রুবাবের ক্লাসমেট। অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রামের শপিং মলে দেখা হয় জুবায়েরের, এবং জানতে পারে অনেক ঘটনা। এরপর জুবায়ের, রুবাব, সায়ন শুদ্ধ মিলে প্ল্যান করে, কিন্তু সেই প্ল্যানে জল ঢেলে তার আগেই শীতলকে নিয়ে উধাও ইয়াসির। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে সিমিন পাথর হয়ে বসে আছে। কাকে দোষ দেবেন, নিজেকে নাকি নিজের ভাগ্যকে? মেয়েটা কিডন্যাপ শুনে সিতারা ফোন করে যাচ্ছে, সেও কথা শোনালো। বাদ যায়নি মেজো যাও, তার পাশে বসে শাহাদাত চৌধুরী শুদ্ধর সাথে কথা বলেছেন। উনি শুদ্ধর সব কথাই শুনেছেন। সূক্ষ্ম একটা তাচ্ছিল্য ছিল শুদ্ধর কথার মাঝে। সত্যিই তো, রক্ষা করতে পারবে না তো নিয়ে গেল কেন? কিন্তু ছেলেটাকে উনি বোঝাবে কিভাবে? এখানে আসার কারণ মোটেও একটা নয়, বরং এমন কিছু কারণ আছে যেগুলো উনি বুকের ভেতরে চেপে রেখেছেন। সেসব বুকচাপা ঘটনা ওনার বুকটাকে ক্ষত বিক্ষত করে প্রতিনিয়ত। মনে মনে একথা ভাবতে ভাবতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েক মাস আগের ঘটনা। দিনটা ছিল শারাফাত চৌধুরীর মায়ের প্রয়াত বার্ষিকী। ওই দেখ, সাদা পাঞ্জাবি পিন্দা আছে, ওইডা সিতারার সুডু পোলা, নাম সোয়াইব শুদ্ধ, নাম করা বিজ্ঞানী। পিপারে আবার ছবি টবিও বাহির হয়, মস্ত মস্ত জিনিস তৈয়ার করে। পোলাডারে দেখতে কেমন রাজা রাজা ভাব। হেরা কিন্তু দুই ভাই। বড়ডার নাম সায়ন, হে আবার রাজনীতির নেতা। পড়ালেহাতেও ভালো আসিল। আমাগো রিতার জুড়ি এই সায়ন। রিতা তো ক্লাসে ফেল করত, পরে গফুর বেডার লগে পালাইয়া গেল। এখন ম্যাসে ভাত রাইন্ধা খায়। হেইসেরি বহুত সুন্দর আসিল, তয় নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কপালপুরি শুদ্ধ সায়নের মতন পোলারে চোখে দেখতে পায় নাই। না, সে গেল ল্যাংটা বাবার লগে। ওরে দেখলে মন চায় কাছে ডাইক্কা দুইখানা থাপ্পড় দিয়া ভিটামিনের ওষুধ কিন্না দেই। তয় জেডাই কস, আমাগো সিতারার দুইটা পোলা দেখতে যেরাম সুন্দর তেমনি তাগো ব্যবহার। এরাম যদি একখান নাচ জামাই পাইতাম। বাড়ি ভর্তি অনেক মেহমান বিধায় সাবধানে কথাগুলো বললেন ষাটোর্ধ্ববয়সী জয়নব বেগম। ওনার বয়সী আরও কয়েকজন সঙ্গে আছেন। উনি আশেপাশে তাকিয়ে হাতে থাকা টুথপিক দিয়ে মাড়ির দাঁতগুলো খুঁচিয়ে নিলেন। দাঁতের ফাঁকে সুপারি ঢুকে গেলে খুব ব্যথা করে, তাই যখনই পান খান হাতে একটা টুথপিক রাখেন। উনি দাঁত খুঁচিয়ে শাহাদাত আঙুলের ডগায় থাকা চুন জিহ্বায় নিয়ে পুনরায় বললেন, কদিন আগে আমার বড় নাতনি রুকায়ার লিগ্গা সম্বন্ধ পাঠাইছিলাম, যে কোনো একজনের লগে বিয়া দাওয়ানের লিগ্গা। সাওয়াল দুইটার কেউই রাজি হয় নাই। কত টাকা যৌতুক নিব, যত যাইনিক দিমু, মুই এডিও কইছিলাম। সিতারারও কত কইরা বুঝাইলাম। পরে শুনি পোলারা নাকি এখন বিয়াই করব না, তাগো নাকি বিয়ার বয়সই হয় নাই। মানে কি কমো? আইজকাইলকার পোলাগোর কথা শুইনা হাসিও আহে, আবার দুঃখ লাগে। অথচ এদের বয়সে আজমিরির বাপ 4 সাওয়ালের বাপ হইয়া গেছিল। জয়নব বেগমের কথা শুনে মহিলা মহলে হাসির রোল পড়ল। তবে এটা শোকের বাড়ি দেখে সকলে কোনো মতে হাসি সামলে নিলেন। ফিসফিস করে অন্যদেরও সাবধান করে দিলেন। তখন করিমুন্নেসা নামে আরেক মহিলা আঙুলের ইশারা করে কাউকে দেখিয়ে বললেন, ওইডা কেডা? শাহাদাতের সুডু মাইয়া না?
মাইয়াডারে শুরু দেখছিলাম, এখন দেখি মেলা বড় হইয়া গেছে, তা বিয়া শাদি দিবে না? মাইয়া ডাঙ্গর হইলে আর ঘরে রাখতে নাই। একথা শুনে রাবেয়া বানু শাড়ির আঁচল থেকে তৈরি করা পান মুখে গুজে বললেন, আমি কিন্তু অনেকক্ষণ থিকা দেখতাছি মিয়াডা সিতারার সুডু পোলার পেছন পেছন ঘুরতাছে। পোলাডা চোখ রাঙানি দিলেও সরতাছে না। কি বেশরম মিয়া। ওনার কথা এবার বৃদ্ধদের দৃষ্টি গিয়ে পড়ল অদূরে দাঁড়ানো শুদ্ধ আর শীতলের দিকে। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল তখনও। তাদের দেখে জয়নব বেগম মুখ বাঁকিয়ে বললেন, যুগ যা খারাপ, খোঁজ নিয়া দেখোগা। তাগো মধ্যেও ইটিস পিটিস চলতাছে। শাহাদাতের বউডারও কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই বড় মিয়াডারে চাচাতো ভাইয়ের লগে এত মাখামাখি করতে দেয় কেন? আমরা মানুষ হই নাই? আমরা আমাগো চাচাতো ভাই, মামাতো, ফুপাতো ভাই দেখলে মুখ লুকাইয়া পালাইতাম। এখনও তাই করি। আর এখনকার মেয়ে সাওয়াল পারে না কোলের মধ্যে ঢুইক্কা যাইতে। ছি ছি। উনি একথা বলে পাশ ফিরতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে, তার হাতে শরবতের ট্রে। ওনাকে দেখে জয়নব বেগম একটু ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না। সিমিন ওনার কথা শুনে এমন প্রতিক্রিয়া দিল যেন কিছুই শোনেনি। বাড়ি ভর্তি মেহমান। এখন কথা বাড়ালে ব্যাপারটা অন্যরকম হবে, তাই উনি বিনয়ীভাবে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রাবেয়া বানু হঠাৎ ওনাকে আটকে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, শাহাদাত কি আহে নাই বউ? এসেছে খালাম্মা। তার স্বামী রেখা এইখানে থাকো কেন বাপু? আমাগো শাহাদাত কি মেলা বুইরা হইয়া গেছে? তার কি কিছু লাগে না? তোমরা বউ মানুষ, স্বামীর সব ভালো মন্দর খেয়াল রাখবা না? হে যতই আর্মি হোক, বেডা মানুষ তো। দিনের পর দিন, মাসের পর মাস বাইরে পইরা থাহে, যদি ভুল পথে পাও বাড়ায় তখন কি করবা? সতীনের ঘর করার ইচ্ছা হইছেনি। ওনার কথা শুনে সিমিনের ইচ্ছে করল মুখের উপর কিছু একটা বলতে, কিন্তু শ্বশুরবাড়ির লোক এবং বড় জায়ের বাবার বাড়ির মানুষ দেখে চুপ করে রইলেন। কিন্তু ওনার চুপ থাকা বৃদ্ধাদের বোধহয় সহ্য হলো না, তাই নরম ভেবে আরেকটু চটকাতে বললেন, আর হইস তো দুই মাইয়ার মা, তার পোলাপান কি নিবা না? না। আল্লাহ আমার মেয়ে দুইটার আয়ু বাড়িয়ে দিক, তারা ভালো থাকুক। শোনো বউ, স্বামীরে হাতে রাখতে চাইলে স্বামীর লগে যাওগা। মাইয়াও বড় হইছে, গায়ে গতরে ডাঙ্গর হইছে, পারলে বিয়া দিয়া দাও। শুধু মনে রাখো তোমার জায়ের দুইটা জোয়ান পোলা আছে। জোয়ান পোলাপান আগুন আর ঘিয়ের লাহান, এদের একলগে রাহা ঠিক না। কখন কি হয় বলা যায় না। যুগ খারাপ। এখন আবার ঢং কইরা কইও না ভাই বোন হেরা। শোনো, মায়ের পেটের না হইলে ভাই বোন হয় না। একথা বলে উনি থামতেই করিমুন্নেসা এবার আরেকটা কথার তীর ছুড়লেন। শোনো, আগে থেকেই সাবধান হও বউ। আর যদি মনে মনে ভাইবা থাকো সিতারার পোলাগড়ে জামাই বানাবা, তাইলে আর কি। তয় তোমার বড় মাইয়া একটু ভদ্দর হইল, সুডো মাইয়াডা পুরাই উড়নচণ্ডী। এই মায়ার থিকা সিতারা হ্যার পোলাগর লিগা আরও ভালো বৌমা পাইব। বাড়িতে ভালো পোলা আছে দেখা তোমরা কি হ্যাগরে জামাই বানানোর পায়তারা করছো? না করলে তোমার সুডো মাইয়ারে সামলাও। ওই সেরি দেখি সিতারার পোলার পেছন ছাড়ে না। এইরকম বেশরম মাইয়া আর দেখি নাই বাপু। সিমিন হতবম্ব হয়ে শুধু তাকিয়ে রইলেন বৃদ্ধাদের দিকে। তবে কেন জানি গলা দিয়ে টু শব্দ করতে পারলেন না তিনি। মাথা নিচু করে চলে যেতে যেতে আরেকটা কথা ওনার কানে গেল। জয়নব আর করিমুন্নেসা এত কথা বলল দেখে রাবেয়া বানু ফোড়ন কেটে বললেন, হ্যারা যা মন চাই করুক, আমরা কথা না বাড়াই। ওই বোর্ডারে সাবধান করার কথা ছিল, তোমরা করলা। এখন শুনলে ভালো, না শুনলে রেডি থাকুক আরেকটা কেসা ঘটানোর। মাগি পাইলা রাখছে, এখন জায়ের দুই পোলার পেছনে লেলাইয়া দিক। পরে মায়েও সকালে গোসল দিয়া বাহির হইয়া রান্নাঘরে যাইব। আবার তার সেরিরাও ফরজ গোসল দিয়া একই রান্নাঘরে ঢুকব। মাও সেরিরা মিল্লা ভেজা চুলে সংসারের কাজ সারব। ছি ছি, মিলাইয়া নিও, এই কাহিনী ঘটবনে। একথা শুনে সিমিনের পা চলছিল না।
খুব ইচ্ছে করছিল হাউমাউ করে কাঁদতে। মেয়ের মায়েদের এত দোষ কেন? এত কথা শুনতে হয় কেন? পরপর 2 মেয়ে হওয়ার কারণে অনেক কথাই শুনতে হয়েছে। এজন্য উনি কখনো মেয়ে দুটোকে প্রশ্রয় দেন না। স্বর্ণ বুঝতার, তাকে কিছু বলতে হয় না, কিন্তু শীতলটা কোনো কথাই শোনে না। মেয়েটা বুঝতে চায় না আগের মতো ছোট নেই আর। আগের মতো ভাইয়া ভাইয়া করে সায়ন শুদ্ধর কাছে যাওয়াও মানায় না। সে এখন গায়ে গতরে বড় হয়েছে। সময় এসেছে কিছু সম্পর্কে দূরত্ব টানার। কয়েক মাস আগে চৌধুরী নিবাসে ওনার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনে এই ঘটনাখানায় সিমিনের মনে গভীরভাবে দাগ কেটেছিল। বৃদ্ধাদের কটু কথা শুনে ভেতরটা জখম হয়েছিল তীব্রভাবে। সেদিন থেকে উনি নিজের কাছে শপথ করেছিলেন, যাই হোক বৃদ্ধাদের নোংরা কথাগুলো সত্যি হতে দেবেন না। হ্যাঁ, উনি যে শুদ্ধ আর সায়নকে ভীষণ ভালোবাসে এ কথাও অস্বীকার করতে পারবেন না, তবে জামাতা হিসেবে গ্রহণও করবেন না। তাহলে সমাজকে জিতিয়ে দেওয়া হবে, সব কটু কথার জয় হবে। এছাড়াও উনি জেনে গেছেন ওনার মেয়ে দুটো হবে ছেলে দুটোর প্রাণনাশের কারণ। তাদের 4 জনের ভালোবাসার বন্ধনেই ভাঙবে সারাফাত ও শাহাদাত চৌধুরীর পবিত্র বন্ধন। বেশ বড়সড় আবছা অন্ধকার রুমের বেডে শুয়ে আছে শীতল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান, কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে। এটা কোথায়? কার বাড়ি? কার রুম? আর স্বর্ণ আপু কোথায়? সে এখানে শুয়ে আছে কেন? মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল নাকি? তা না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন? আর্মি হাউসের রুম হলে তো চিনত। চৌধুরী নিবাসের রুমগুলোও তার চেনা। হসপিটালের রুমও এমন হয় না। তবে এসব ভেবে সে ভালো করে দেখল পুরো রুমটা। আবছা আলোয় দেখা যাচ্ছে দেয়াল ঘড়ির কাঁটা। এখন বাজে 2:30। কিন্তু দুপুর নাকি রাত? রাত দিনের তফাৎ বুঝতে সে জানালায় তাকিয়ে দেখল রাত। বাইরে সব ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? সে কি জঙ্গলের আশেপাশে নাকি? বাবা মা কই? তারা আসছে না কেন? আর শুদ্ধ ভাই যদি জানে কান্নাকার বিছানায় শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল, তাহলে মেরে কঙ্কাল করে রোদে শুকাতে দেবে। কিন্তু তার আগে তাকে জানতে হবে এটা কোথায়, কার বাড়ি। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর অচেতনের মতো কাঠ হয়ে পড়ে রইল। আগে বুঝতে হবে নিজের অবস্থান, বোকামি করা যাবে না। আগেরবার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামি করায় মার খেয়েছিল। এখন সেসব করা যাবে না। আচ্ছা, এবারও কি কিডন্যাপ হলো নাকি? কার এত সময় যে অযথা ঘুরে ফিরে তাকেই কিডন্যাপ করতে আসে? তার জীবনে কি কোনো কাজকাম নাই? সে কি চোখে ঠুলি পড়ে থাকে, আর কাউকে চোখে দেখে না? জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে। হিরোইন হিরোইন ফিল পাচ্ছে। এসব ভাবতে ভাবতে কান খাড়া করে মাত্রই রুমে প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করল, কিন্তু কারো পদধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে চোখ এদিক ওদিক তাকাতেই আচমকা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে বিঁধল। বাবুই, ঘুম ভেঙেছে তোমার? অন্ধকার বেলকনি থেকে আদুরে কণ্ঠে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে উঠল শীতল। কে ওখানে? কে কথা বলল? কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছে কেন? অচেনা একটা ভয়ে থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় তো দূর, চিন্তিতও হলো না, বরং ধীরে সুস্থে উঠে বসল। কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইট অন করতেই ঝকঝকে আলোয় ভরে গেল পুরো রুম। এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো পড়ায় সে চোখ কুঁচকে পিটপিট করে তাকালো। দেখল রেস্টুরেন্টে পরিচয় হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এই লোক এখানে কেন? সে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আমি এখানে কেন? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকে পড়ল। সে অবাক চোখে চেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তবা তবা, কী বলো এসব? তোমার মতো বাচ্চা একটা মেয়েকে কিডন্যাপ করব? আর আমাকে দেখে তোমার কিডন্যাপার মনে হয়?
করেননি তো আমি এখানে কেন? আমার আপু কোথায়? আয় হায়, তোমার দেখে কিছুই মনে নেই? ইয়াসিরের কথা শুনে শীতল এবার আগ্রহ নিয়ে জানতে চাইল, কি মনে নেই? কিসের কথা বলছেন? তোমার আপু যাওয়ার পর জুবাইরও কথা বলতে চলে গেল। তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল। কি একটা স্প্রে করায় হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল। অবচেতন মানুষের ফোন কেড়ে নিল। আমার ফোনও তো নিয়ে গেছে শালারা। আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আছো। তবে তোমার বোন বা মেজরকে পাইনি, তাই তোমাকে আমার বাসায় এনেছি। কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না। কথা বলে ইয়াসির গোবেচারা মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে। এদিকে শীতল ভাবছে একটা মানুষ আর যাই হোক গটগট করে মিথ্যে বলবে না নিশ্চয়ই, কারণ মিথ্যে বললে তো মানুষের গলা কাঁপে বা তোতলায়। কিন্তু এই লোক তো নিষ্পাপ চাহনি নিয়ে কথাগুলো বলছে। তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসল। নিজেকেই নিজে বাহবা দিল। এভাবেই আপাতত অবুঝ পাখিটাকে বুঝ দিয়ে রাখতে হবে যেন কান্নাকাটি না করে, তার সঙ্গে সময় কাটায়। শীতল কিছু বলছে না দেখে ইয়াসির মাথা চুলকে কিছু একটা মনে করার ভান করে বলল, ওহো, তোমার নামটাই তো ভুলে গিয়েছি। বাবুই বোধহয়, রাইট? না, শীতল। কিন্তু বাবুই নামটা তোমার সঙ্গে খুব যায়। আচ্ছা শীতল, আমি যদি তোমাকে বাবুই ডাকি তুমি কি মাইন্ড করবে? করব। কেন? কারণ এসব নামে ডাকলে শুদ্ধ ভাই চেলাকাট দিয়ে ধুনাবে। ধুনাবে মানে? বুঝলাম না ঠিক তোমার কথাটা। ধুনাবে মানে মারাকে বুঝাচ্ছি আর কি। ও, কিন্তু কাকে মারবে? আমাদের দুজনকেই। মার তো খাননি। জানেন না চেলাকাটের মার কত মজা। শুদ্ধ তোমাকে মারে? কেন মারে? আপনার বাড়িতে খাবার টাবার নেই, গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না, এটা তো ঠিক না। ও, তাই তো। সরি সরি বাবুই, গল্পে গল্পে ভুলেই গেছি। এখন বলো তো, কী খাবে? আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে। ওকে, চলো দুজন মিলে রান্না করি। কথা বলে ইয়াসির শীতলকে নিয়ে রান্নাঘরে গেল। ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই, কিন্তু রান্নার রও জানে না। সে এমন ভাব করছে যেন রান্নায় বেশ পটু। শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছে। বাড়িটা নীরব আর বাড়িতে আর কেউ নেই। সে এবার একটু সচেতন হলো, তবে ঘাবড়ে না গিয়ে বলল, শমশের ভাইয়া, আপনার বাড়িটা কোথায়? না মানে বাবাকে ফোন করলে সে নিয়ে যেত। ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমশের কবে হলো? বলে কি এই মেয়ে? নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করেছে বলে শোধ নিচ্ছে? তাই হবে। কথা ভেবে সে কোনো মতে হাসি আটকে বলল, আমার নাম ইয়াসির খান। মানুষ জবাই করে আমার নামের আকিকা করেছি আমি। কি? কি বললেন? কি জবাই করে? বড় বড় দুটো গরু জবাই করে। প্রথমে কি বললেন? এই কথাই তো বললাম। কেন, তুমি কি শুনেছ? শুনেছি মানুষ জবাই করে আকিকা করেছেন, কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি? হয় না তো। বাদ দেন, আমি বোধহয় ভুল শুনেছি। কথা শুনে ইয়াসির ফিসলে হাসল। তারপর বিড়বিড় করে উত্তর দিল, মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়ে হয় বাবুই পাখি। তবে বলতেই হয়, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটাও বোকা নও। খাবারের নাম করে রুমের বাইরে এসে দেখলে বাড়িতে আর কেউ আছে কিনা, কারো সাহায্য নিতে পারবে কিনা, পালানোর জন্য কোনো পথ খোলা আছে কিনা। বাবুই পাখি, যত চালাকি করো না কেন বের হতে পারবে না তুমি সোনা। তুমি কল্পনাও করতে পারবে না আমরা এখন কোথায় আছি। এদিকে শীতল নিজের মতো করে বক বক করেই যাচ্ছে। ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্নার ট্রাই করছে, কিন্তু তার কাজের আনাড়ি ভাব দেখে শীতল যা বোঝার বুঝে গেল। এতেও সে আগ বাড়িয়ে কিছুই বলল না, বরং আবার জিজ্ঞাসা করল, বললেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায়? আর একটা ফোন দিন না, বাবাকে কল করি।
না হলে বাবা চিন্তা করবে তো নাকি। আচ্ছা বাবুই, নুডলসে কি ঝাল কম দেব নাকি বেশি দেব? বেশি। কতটা বেশি? যতটা দিলে কেঁদে ফেলবো। কেন, কাঁদতে ইচ্ছে করছে বুঝি? না, তবে আমি ঝাল বেশিই খাই। ও আচ্ছা। বাড়িতে আর কেউ থাকে না? ভূতের বাড়ির মতো এত শুনশান কেন? পৃথিবীতেই আমার কেউ নেই, সেখানে বাড়ি ভর্তি মানুষ কোথায় পাবো? বিয়ে? বিয়ে টিয়ে করেননি কেন? আপনার বউ নেই? হা হা, না নেই, তবে হবে শীঘ্রই। আমাকে দাওয়াত দেবেন কিন্তু, আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসব। তা তো অবশ্যই, কিন্তু কী উপহার দেবে? একদিনের ইঁদুরের বাচ্চা। সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক ইম্পর্ট্যান্ট জিনিস। কেন, ইঁদুর দিলে খুশি হবেন না? না, ওসব ইঁদুর টিঁদুর আমার লাগবে না। তুমি বরং ওসব তোমার শুদ্ধ ভাইকে দিও। তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকো, ওটাই হবে আমার জন্য বিশাল পাওয়া। আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে। আর কতক্ষণ? রান্না হয়নি? খেয়ে তো বাড়ি যেতে হবে। ইয়ে মানে ওয়াশরুমে যাব। আচ্ছা, ওয়াশরুমটা যেন কোন দিকে? যেই রুমে ছিলে ওই রুমেই ওয়াশরুম আছে, যেতে পারবে। ঠিক আছে। কথা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকল। ইয়াসির হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখল রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যিই ওয়াশরুমে ঢুকেছে। সেটা দেখে ইয়াসির নুডলস টেস্ট করে হাবোধক মাথা নাড়িয়ে বলল, নট ব্যাড, চলে। বাবুই পাখি, হয়ে গেছে তোমার নুডলস, খাবে এসো। এইটুকু বলে সে দুষ্টু হেসে নিচু স্বরে বলল, প্রথমে তুমি আমার হাতের নুডলস খাবে, এরপর আমি তোমায় খাবো। ওকে? ইয়া, ওকে। কথা বলে একটা বাটিতে নুডলস ঢেলে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো। এদিকে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে শীতল থরথর করে কাঁপছে। কারণ সে বুঝে ফেলেছে সে আবার বাজে কারো চক্করে পড়েছে। কারণ ইয়াসির যখন সূচ ফুটিয়েছিল সে সজ্ঞানে ছিল। সে অনুভব করে কাজটা সেই করেছিল। পরের ঘটনা মনে না থাকলেও এইটুকু তার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে, সে এখান থেকে বের হবে কিভাবে? এটার লোকেশন তো জানে না, আর কিভাবে কি করবে? শুদ্ধ শুদ্ধ ভাই আসছে না কেন? তার কানে কি নিখোঁজের খবর গিয়ে পৌঁছায়নি? শুদ্ধর কথা মনে হতেই সে হাতের অনামিকা আঙুলে থাকা রিংয়ের উপর চুমু খেল। চট্টগ্রামে আসার রাতে শুদ্ধ খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল। স্বর্ণ তার হাতের রিংটা দেখে বলেছিল, পৃথিবীর যেই প্রান্তেই যাস রিংটা ভুলেও খুলবি না। যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ তোর কাছে কখনোই পৌঁছাতে পারবে না। যদি শুদ্ধ ভাইয়ের সঙ্গ চাস তাহলে যত যাই কিছু ঘটে যাক, রিং যেন আঙুল থেকে না সরে। মনে থাকবে আমার কথা? জবাবে সে মাথা নাড়িয়েছিল। এমনিতেও সে খুলত না, কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেওয়া বিশেষ উপহার। সে এবার ঠোঁট কাঁপিয়ে রিংয়ের উপর চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলল, আসুন না শুদ্ধ ভাই, একটু তাড়াতাড়ি আসুন, ভয় লাগছে তো। হঠাৎ রুম থেকে ইয়াসিরের কথা ভেসে আসায় সে জলদি হাত মুখ ধুয়ে বের হলো। শুদ্ধ না পৌঁছানো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে। শীতল কিডন্যাপ হওয়ায় চৌধুরী বাড়িতে পড়েছে শোকের ছায়া। এবার সিতারা নিজের রাগ সামলাতে পারলেন না। কল দিয়ে যাচ্ছে তাই বলে অপমান করলেন সিমিনকে। কারণ সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের পরপর শুদ্ধ সায়ন রুবাব বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে, সাবধান হতে। যে যেখানেই যাক চোখ কান খোলা রাখতে। তবুও সিমিন বারণ শোনেনি, রাগ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল। সে না গেলে আজকের এই দিনটি দেখতে হতো না। এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনি কি শুধু কষ্ট পাবে? কোলে করে মানুষ করায় মেয়েটার জন্য ওনাদেরও সমান কষ্টে বুক ঝাঁঝরা হবে। জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনার মনেই মায়া আছে? আর কারণেই। এখন যদি কোনো অঘটন ঘটেও সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে। যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দেবে না বলে এত কাণ্ড করল,
শীতলকে খুঁজতে সবার আগে তারাই প্রাণপণে দৌড়ে বেরিয়েছে। আজকে বাড়িতে মাছের ডিম রান্না হয়েছে। শীতলের পছন্দ মাছের ডিম। রান্না করতে দেখলে একটা বাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো। তোতা পাখির মতো করে বলতো, হলো বড় মা, দাও না একটু লবণ দেখি, বেশি ভালো করে রান্না করতে হবে না, সবাই খেয়ে নিলে আমার ভাগে কম পড়বে। সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ধরে রাখতে পারছিল না বলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন। সেটাই আচমকা চোখে পড়ল শুদ্ধর। বুঝল মায়ের মনের কথা, তাই সে মায়ের কান্না থামাতে ছোট করে বলল, ক্ষুধা লেগেছে, খেতে দাও আম্মু। ছেলের ক্ষুধা লেগেছে তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন। ছেলে মলিন মুখে তার পাশের চেয়ারে এক পলক তাকিয়ে খেতে বসেই শুনল দুঃসংবাদটা। মুখের কাছে ভাত নিয়েও খবর শুনে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেছে, অথচ সারাদিন পর বাড়ি এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা। খবর শুনে ছেলের পেটের ক্ষুধাকে গুরুত্ব দিল না। মনের ক্ষুধা মেটানোর মানুষটার জন্য উতলা হয়ে উঠল, আর মা হয়ে ওনার কানে ভাসতে লাগলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। মায়ের অবুঝ মনে তখন থেকে পিনের মতো শীতলের জন্য যেমন কাঁদছে, তেমনি ছেলের জন্য কলিজায় ফুটছে। আহারে, আমার ছেলেটার পেটে ক্ষুধা, আমার ছেলেটা খায়নি। মোদ্দা কথা, শুদ্ধ সায়ন খারাপ, তারা সিতারার ছেলে। ওদের সাথে কি মেয়েদের বিয়ে দেওয়া যায়? যায় না তো। যায় না যখন, তখন মেয়েকে খুঁজতে তাদের লাগছে কেন? সেদিন তো ছেলে দুটোর মলিন মুখ দেখে মায়া করেনি, তাহলে আজ কেন তাদের লাগছে? শুধু তাই নয়, সিমিন আরও জরুরি কথা গোপন করেছে, যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। সিমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমের ঝুল ছাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিলেন এবং সেটার কথা গোপন করেছেন। কিন্তু ক্যামেরা এলো কিভাবে? কে লাগালো ক্যামেরা? এসব না হয় পরের কথা, উনি গোপন করল কেন? কি ভেবেই বা গোপন করলেন? এর উত্তরও দিতে পারলেন না সিমিন। তখন সিরাতের মনে পড়ল বেশ কিছুদিন আগে ওয়াইফাইয়ের সমস্যা দেখা দিয়েছিল। তখন বাড়িতে কিছু লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিল ওয়াইফাই। তারাই কি লাগিয়েছিল ক্যামেরা? ভিডিও কলে থাকা সিমিন এবারও নিশ্চুপ। সিমিনের নামে এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শখ। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে তার দিকে তাকালে শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ছোট মা, আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পারছি না আমি, অনেক হলো। এবার তো সত্যিটা বলো সবাইকে। এ কথা বলে সে সবার দিকে তাকিয়ে বলল, বাবা মা, ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহানাব। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো, এবং 3 বোনের গোসলের ভিডিও আহনাফের কাছে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়াসিরকে কোথাও না দেখে তাকে আশেপাশে খুঁজল শীতল, কিন্তু না দেখে ডাকল 2 একবার। কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো। পুরো বাড়িতে লাইট অন থাকায় সে ঘুরে ঘুরে দেখল। বিলাসবহুল শয্যায় সজ্জিত পুরো বাড়ি, তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের। বুকে ভয় নিয়ে এত খুঁটিয়ে কিছু দেখাও যায় না। সে আরেকবার পেছনে তাকিয়ে ইয়াসিরের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা টানতেই বুঝল লক করা। লক ধরতেই পিক পিক করে পাসওয়ার্ড চাইল। সে তো পাসওয়ার্ড জানে না, তাই অহেতুকা টেপাটিপিও করল না। করলে দেখা যাবে শব্দ করে উঠবে। শুদ্ধ রুমের দরজায় যেমন বৈদ্যুতিক শক দেওয়া, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে? শীতল দরদর করে ঘামছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে এক পা পেছাতেই কারো বুকের সাথে ধাক্কা খেল। তখন তার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, হেই বাবুই পাখি, পালাচ্ছ বুঝি?